এখন তো হজের মৌসুম চলছে, তাই না? অর্থাৎ মানুষজন বাংলাদেশের এই যে তৌহিদি জনতার মধ্যে যারা নাকি টাকা পয়সা জোগাড় করছিল, তারা কিন্তু হজ করতে গেছে। এবং হজ শেষে অনেকে আবার ফিরে আসা শুরু করেছে। কিন্তু ইন্টারেস্টিং একটা খবর এখানে ছাপিয়েছে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া, যে খবর শোনার জন্য কিন্তু আমি অন্তত প্রস্তুত ছিলাম না। তারা খবর ছাপিয়েছে যে ঢাকা বিমানবন্দরে প্রায় 150 জন হাজির লাগেজ কাটার দাবি। যে সমস্ত হাজিদের লাগেজ কাটা হয়েছে, দেখলাম যে তারা আহাজারি করছে, তারা খুব কান্নাকাটি করছে, তারপরে খুব খুব বিক্ষোভ, এগুলো কিন্তু দেখাচ্ছে। এবং এখানেই কিন্তু আমার আপত্তি। কারণ হচ্ছে, একজন মানুষ যখন হজে যায়, আপনারা দেখবেন যে তারা ইহরাম পরে যায়। ইহরাম অর্থ ওই যে সাদা 2 টুকরা কাপড় পরে যায়, যেটা নাকি বস্তুত কাফনের কাপড়, কাপড়ের প্রতীক। অন্য কথায় তারা কাফনের কাপড় পরেই কিন্তু তারা হজে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে কাফনের কাপড় কেন পরে তারা হজে যায়? এই কারণে হজে যায়, হজে তো বেসিক্যালি তারা যায় আল্লাহর কাছে হাজির হয়ে গুনাহ খাতা মাপ চাওয়া, শয়তানকে বাতর মারা, এই উদ্দেশ্যে, তাই না? অর্থাৎ আল্লাহর কাছে যখন যাচ্ছে, তখন তো তার ইহজগতের অন্য কোনো কিছুর আর দরকার নাই। অর্থাৎ তার পরিবার পরিজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, এইগুলো সে সব কিছু পিছনে ফেলে চলে যাচ্ছে এবং এগুলো থেকে সম্পূর্ণ কিন্তু মুক্ত হয়ে চলে যাচ্ছে। এবং এটাও কিন্তু তার মাথায় থাকবে, ওই অবস্থায় যদি এসে মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু ওই অবস্থাতেই তার দাফন কাফন হবে, তার জানাজা হবে, এবং ওই যে পোশাক পরা থাকলো, তাকে আর নতুন কোনো পোশাক পরার দরকার নাই। তো এই যখন অবস্থা, তখন অর্থাৎ তাদের তো ইহজগতের সমস্ত পার্থিব বিষয় থেকে নিজেকে মুক্ত করে, নিষ্পৃহ করে, তারপরে কিন্তু তারা হজে গেছিল। তো তাই যদি হয়, এখন ঘটনা চক্রে তারা মারা যায় নাই, তাই না? তারা আবার মনে করেন যে ফেরত আসছে, ভালো কথা। তো তাই বলে তারা ওই ব্যাগের মধ্যে এমন কি আনছিল, সেখানে কি গয়না গাটি, সোনা দানা বা মূল্যবান দ্রব্য সামগ্রী আনছিল নাকি? তাহা কি করে আনে? গেছিল তো হজে। কিন্তু যদিও আমরা শুনি অনেক হাজি এই কামটা করে, সোনা দানা, কারণ সৌদি আরবে নাকি সোনা দানা সস্তা আছে কিছুটা, তো ওইগুলো আনে এবং আরো অন্যান্য অনেক কিছু আনে। আবার ধর্মীয় বিভিন্ন ওই জায়নামাজ, তারপরে অনেকে কম্বল আনে, তারপরে অনেকে তসবি, এগুলা আনে, অর্থাৎ ধর্মীয় বিষয়বস্তু আনে। আর এছাড়া ওই যে জমজম কূপের পানি, এটা তো আনে। তো এই জিনিসগুলোর প্রতি তো আর ওই যারা নাকি লাগেজ কাটে, তাদের তো আর ওই জমজম কূপের পানি আর জায়নামাজ তসবি এর প্রতি তো আকর্ষণ থাকে না। ওদের আকর্ষণ থাকে ওর মধ্যে মূল্যবান কি জিনিস আনছে, তো সোনা দানা, এইগুলো যদি কোনো কিছু থাকে ওইগুলো, তাই না? আমার বক্তব্য হলো, একজন হাজি গেল জীবনের সমস্ত সবকিছু পরিত্যাগ করে, মায়ামোহ থেকে মুক্ত হয়ে, সে ওখানে গিয়ে হজ শেষ করে কেন সোনা দানা কিনবে বা মূল্যবান সামগ্রী, বিলাস সামগ্রী কেন কিনবে? এটা তো কঠিন অন্যায়, তাই না? অর্থাৎ এটা অন্য কথায় আল্লাহর কাছে গিয়ে সে অনেকটা আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহকে হাজির নাজির বলে টলে, তারপরে আবার সে কিন্তু আগের ফরম্যাটে ফিরে গেছে, যে ফরম্যাটে আগে ছিল আর কি। তো এখন এটাই তো প্রথমত অন্যায়, তাই না? সে গেছে সবকিছু ফেলে, সে ওই আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে 30-35 দিন কাটিয়ে তারপরে যেটা হয় আর কি, 40 দিন কাটায়। তো তারপরে সে ওইভাবেই চলে আসবে, যেভাবে গেছিল ঠিক সেভাবেই চলে আসবে। আর যদি নিশ্চয় কিছু কিনতেই হয়, তো নবীর দেশের কিছু জায়নামাজ অথবা একটা কোরআন শরীফ আর ওই জমজম কূপের পানি, এটা তো আনবেই। তসবি টসবি আনবে না, এটাতে তো কোনো অসুবিধা নাই। এবং এগুলো আনলে সেটা তো পার্থিব জগতে সে আরো বেশি আকৃষ্ট হয়ে গেল, সেটা তো প্রমাণ করে না, বরং আরো পরজগতের প্রতি আকৃষ্ট হলো, তাই না? তো অর্থাৎ ওরা যদি কোনো মানে মূল্যবান সম্পদ এগুলো এনে থাকে এবং সেগুলো যদি খোয়া যায়, তাহলেই কিন্তু হাজারি করবে, তাহলেই কিন্তু বিক্ষোভ হবে, তাই না? এটাই না? তো প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে এই বাংলাদেশের এই যে ঢাকার যে বিমানবন্দর, সেখানে যারা কাজ টাজ করে, তারা মানে খুব ধার্মিক। তারা এটাই মনে করছে যে এরা হজে গেছিল, তো সবকিছু ছেড়ে সবকিছুর মায়া ত্যাগ করে, তো আবার ওখানে গিয়ে দামি জিনিসপত্র কি কারণে আনবে? অর্থাৎ যদি কেউ এনে থাকে, তাহলে তারা ওখান থেকে ওটা সরিয়ে তাকে আবার যেভাবে ওই হজে গেছিল ঠিক সেভাবেই তারা ফেরত দেওয়ার একটা মনস্তাপ করেছে। অর্থাৎ একটা মহৎ কাজ করছে, আমার কাছে সেটাই তো মনে হচ্ছে। অথবা আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যারা নাকি এয়ারপোর্টে, যারা নাকি এই যে এই লাগেজ হ্যান্ডলিং করে, তারা যে ওই লাগেজ গুলো ভেঙে ওর মধ্যে থেকে
জিনিসপত্র চুরি করে নিয়ে গেল, এদের এই কর্মকাণ্ডকে তো আমার কাছে মনে হয় যে ধন্যবাদ জানানো দরকার, অন্তত আমার মানে দৃষ্টিভঙ্গি অনুযায়ী। যেহেতু ওরা গেছে হজে, ভাই ওরা তো মানে হজ 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 ছাড়া যদি নর্মালি হয়তো বাইরের থেকে কেউ আসছে বা বাংলাদেশের থেকে কেউ কোনো জায়গায় বেড়াতে গেছে, হজ ছাড়া ব্যাংককে বা সিঙ্গাপুর বা আমেরিকা কানাডা বা ইউরোপ কোনো জায়গায় বেড়াতে গেছে, গিয়ে যদি দামি জিনিসপত্র আনে এবং সেই ক্ষেত্রে যদি তাদের ওই যারা নাকি লাগেজ হ্যান্ডলার যারা আছে তারা যদি লাগেজ ভেঙে দামি দামি জিনিসপত্র নিয়ে যায়, হ্যাঁ সেই ক্ষেত্রে তাদেরকে দোষী সাব্যস্ত করা যায়। এবং এখন আসল কথাটায় আসি, সেটা হলো যে বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো জায়গায় মানুষ এক এক চুলও কিন্তু নিরাপদ না। পৃথিবীতে একমাত্র আমি এ পর্যন্ত বহু দেশে ঘুরছি, আমি একটা জিনিস খেয়াল করছি, এই বাংলাদেশে যেভাবে দেখবেন যে উপরে উপরে এমন চেক, এমন মানে কি একটা অবস্থা। আহ, এই এই যে ইউরোপ আমেরিকা বা বিভিন্ন দেশে আমি যখন যাই, যখন সেখান থেকে মনে করেন যে আমেরিকায় গেলাম বা কানাডায় গেলাম বা অন্য কোনো দেশে গেলাম, ওখান থেকে যখন চলে আসি তখন কিন্তু ওখানে ইমিগ্রেশন চেক বলে কোনো কিছু নাই। স্রেফ এসে আপনি আপনার ওই ইয়ে করবেন, ওই যে কি যে এয়ারলাইন্সে টিকিট কাটছেন তাদের কাউন্টারে আসলেন, ওরা আপনার ইয়ে ধরা দিল, ওই আপনার লাগেজটাকে নিয়ে তারপরে আপনার ওই যে মানে ওই ওটারে কি বলে ভুলে ভুলে গেলাম, তোর ওই যে বোর্ডিং পাস ধরা দিল, ব্যাস আপনি চলে যান। এখন ওরা ওই ব্যাগ ট্যাগ চেক টেক করে স্ক্যান করবে, করিডোরে যদি দেখে যে কোনো উল্টো পাল্টা জিনিসপত্র আছে তখন কিন্তু আপনার ওই জায়গায় সাথে সাথে আপনাকে ডাকবে, ওই এর বাইরে আর অন্য কিছু ডাকবে, এবং তখন আপনার ব্যাখ্যা ট্যাখ্যা চাইবে। যদি অবৈধ কোনো কিছু নিয়ে যান তাহলে তো আপনার একেবারে সাথে সাথে কট করবে, এবং ওদের সেই স্ক্যানিং মেশিনে এটা ধরাও খাবে, মানে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমেরিকা কানাডা বা উন্নত দেশে যখন কেউ ঢুকতে যায় তখন ইমিগ্রেশনে আসলে ওদের ফেস করতে হয় যে কেন তুমি এ দেশে আসছো, কয়দিন থাকবো, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশ কিন্তু সেই দিক দিয়ে পিকুলিয়ার। বাংলাদেশে আপনি বাংলাদেশের থেকে বেরোতে গেলে আপনাকে ইমিগ্রেশনে চেক হবে এবং আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে অযথা, যেটা তার দরকার নাই কোনো। সে গেলে দেখবে যে পাসপোর্টে ভিসা টিসা আছে কিনা এগুলো দেখবে, তারপরে অযথা প্রশ্ন করে। বাট ইমিগ্রেশন কিন্তু করে, এটা আমি জানি না কেন করে। আজকালকার এই অনলাইনের যুগে, ইনফরমেশন টেকনোলজির যুগে একজন লোক পাসপোর্টে ভিসা ছাড়া যাচ্ছে কি যাচ্ছে না, এটা এয়ারলাইন্সের ওরাই কিন্তু ইয়ে করে। এখন যারাই টিকিট টিকিট কাটে দেখবেন যে ওই টিকিট নিয়ে ওই ট্রাভেল এজেন্সি, ওই মানে যে এয়ারলাইন্সের কাউন্টার, সেখানে গিয়ে টিকিট দেখানো লাগে না, ওরা আপনার পাসপোর্ট নিয়েই আপনার বোর্ডিং পাসটা দিয়ে দেয়। অর্থাৎ ওখানেই তারা জেনে যায় বা জানে যে এর ভিসা আছে কিনা, ঠিক আছে। তো যাই হোক, তারপরও বাংলাদেশের মানুষ হয়তো সুযোগ নিতে পারে ভিসা ছাড়া বিভিন্ন দেশে যাওয়ার, আছে না। তারপরে তো গলা কাটা পাসপোর্ট নিয়ে একসময় যাইতো, এখন অবশ্য ডিজিটাল হওয়ার কারণে যাইতে পারে না। বাট এখানে করে ওকে মেনে নিলাম, কিন্তু অযথা খামোখা প্রশ্ন করে, এবং একটু এদিক ওদিক হলেই আপনি আপনাকে সাইড করে ফেলবে। তার পাসপোর্টে ভিসা আছে, সবকিছু আছে, এরা এত বড় মাতবার আসলে বসেই আছে এই লোকজনগুলোর কাছ থেকে কিভাবে মানে উল্টাপাল্টা প্রশ্ন করে মানে একটু ভয় ভীতি দেখিয়ে টাকা নিয়ে যায়। এই তারপরে গেলেন আপনি, আপনার লাগেজ টাগেজ তো চেক টেক হলো, ভালো কথা, এই শোকে কোনো সমস্যা নেই। এইবার যদি বাইরে থেকে কেউ বাংলাদেশে ঢোকে, এখানে যে পিকুলিয়ার নিয়ম, এটা আমি পৃথিবীর কোনো দেশে দেখিনি। সেটা হলো যে এখানে যখন ওই বিমানের থেকে লাগেজ গুলো এনে ওই আপনার ওই যে বেল্টে দেওয়ার আগেই তো ওখানে স্ক্যানিং হয়। ওই স্ক্যানিং এ যদি কোনো অবৈধ জিনিস, ড্রাগ বা কোনো অবৈধ জিনিস ধরা পড়ে, ওই লোক সাথে সাথেই কিন্তু ওই লোককে কল করে, ওই কাস্টমস কিন্তু কল করে তারপর ওর সামনে ব্যাগ খোলে, তারে দিয়ে খোলা জিজ্ঞেস করে যে এর মধ্যে কি আছে তোমার। আর যদি কোনো কিছু না থাকে অ্যাজ ইউজুয়াল ওই চেকিং করে বেল্টে চলে আসে। আহ, এখন ওই দেশে যেমন ধরেন আপনি আমেরিকায় গেলেন বা কানাডায় গেলেন, তখন কিন্তু ওইভাবে চলে আসবে, বেল্টে চলে আসবে। এবার আপনি ইমিগ্রেশন ক্রস করলে আপনি আপনার বেল্টের থেকে আপনার লাগেজ নিয়ে আপনি আপনার মতো চলে যাবেন, যেখানে ইচ্ছে করে চলে যাবেন। আপনারটা কেউ আর ওই কাস্টমসের বা কোনো পুলিশ কেউ কিন্তু আর চেক টেক করবে না। বাট বাংলাদেশের ঠিক উল্টো, বাংলাদেশে যখন ওই বেল্টে মাল মানে লাগেজ তোলে তার আগে তো চেক করেই। এরপরে আপনি ইমিগ্রেশন ক্রস করে যখন আপনার বেল্টের থেকে মাল নিয়ে বেরোবেন, আপনার লাগেজ নিয়ে বেরোবেন,
ওই জায়গায় কিছু হারামজাদা, এরপর ওই পুলিশ খাড়া থাকে, বাইরে আবারও ওই স্ক্যানিং মেশিন বাড়ানো, প্রত্যেককে বা ওরা মন চাইলে সবাইকে, কিছু কিছু লোককে দেখি ছেড়েও দেয়, কিন্তু অধিকাংশ লোককে আবার ওই চেক করায়। তা তোর বেটা যদি তুই এখানে আবারও চেক করাবি, তাহলে তুই ওই মানে বিমানের থেকে নামানোর পরে সেখানে যে আবার চেক করলি কি কারণে? ওখানে কোনো কিছু ধরা পড়লে তো ওখানেই ধরা পড়ার কথা, তাই না? কিন্তু না, ওখানে ধরা পড়ুক আর না পড়ুক, বা না পড়লেও কিছু যায় আসে না, তাহলে যে দেশের থেকেই হোক না কেন, বেরোয় আসার পর আবারও চেক। আপনারা যারা দেশের বাইরে যান আর আসেন না, নিশ্চয়ই আপনারা জানেন এগুলা। এবং এত চেকিং এর পরে নিশ্চয়ই বাংলাদেশের এয়ারপোর্টে কোন রকম কোন 2 নম্বরই কাজ কারবার হওয়ার কথা নাকি, ঠিক না? অথচ পৃথিবীতে বাংলাদেশের এয়ারপোর্টে সবচেয়ে বেশি 2 নম্বর হয়, সবচেয়ে বেশি লাগেজ কাটে। এবার বুঝতে পারছেন? ওই যেখান থেকে ওই ব্যাগ ইয়েতে বেল্টে তোলে, তার আগেই কিন্তু ওখানে লাগেজ কেটে কুটে মাল সরাই টরাই নিয়ে মোটামুটি ভোট, আগেই মোটামুটি ভোট। এবং ওইগুলোর আর চেক টেক করে না, বুঝছেন? ওইগুলো ওই বেল্টের থেকে আনা ওরা চেক করে না। কোনগুলোর চেক করে জানেন? যার লাগেজ কাটে নেই। এই হইল বাংলাদেশের অবস্থা ভাই। এই দুঃখের কথা কি আর কইতাম। বাংলাদেশ মানে উপরে উপরে দেখায় মারাত্মক কড়া, মারাত্মক চেকিং, মারাত্মক সবকিছু, মানে বিশাল প্রস্তুতি। আসলে তো পাক্কা গেরো। পদে পদে হয়রানি, পদে পদে হয়রানি। হয়রানির বাইরে এয়ারপোর্টের থেকে খুব কম লোকই হয়রানি ছাড়া ওই দেশের বাইরে যেতে পারে বা দেশের বাইরে থেকে ভিতরে আসতে পারে, মানে পদে পদে হয়রানি। ওই জায়গায় যাদেরকে নিয়োগ দেওয়া হয় ওরা বসেই থাকে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, বুঝছেন? এবং এখানে আরো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। মনে করেন যে আপনি চলাচলে আপনার একটু সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে হয় কি, যখন আপনি টিকিট কাটেন তখন তো আপনাকে ওই যে সিলেকশন করে দিতে হয় যে আপনার হুইল চেয়ার লাগবে কিনা। পৃথিবীর আপনি যে কোনো দেশে যাবেন, এয়ারপোর্টে বিমান থেকে নামার পরে দেখবেন একেবারে গেটেই খাড়া রয়েছে হুইল চেয়ার নিয়ে আপনারা নেওয়ার জন্য, এবং আপনারা আপনার জায়গা মতো পৌঁছায় দেবে এবং দিয়ে টিয়ে তারপরে তার মতো চলে যাবে। এটা তার দায়িত্ব, আপনার কাছে টাকা ঢুকে যাবে না। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আপনার ওই আপনার জন্য কিন্তু হুইল চেয়ার নিয়ে কেউ দাঁড়ায় টাড়ায় না, এমনি কিছু লোক ওখানে দাঁড়ায় থাকে, কিছু লোক এমনি দাঁড়ায় থাকে। এরপর আপনাকে যে বলতে হয় যে আমার হুইল চেয়ার দরকার, বুঝছেন? তখন ওরা জিজ্ঞেস করে যে আপনার কি হুইল চেয়ার সিলেকশন ছিল কিনা। ছিল কি ছিল না এটাতে কিছু যায় আসে না। যদি থেকেও থাকে তাহলে তো নিবেই, আর যদি না থেকে থাকে তাতেও কিছু যায় আসে না। এইবার আপনার হুইল চেয়ার নিয়ে খানিক দূর নিয়ে যে বলবে কি জানেন, স্যার, স্যার তো বলে না, ওই ভাই যা কিছু দেন এনে খুশি করে দেন, পরে পরে নিয়ে যাবেন। এইবার আপনি আপনি তো দেশের বাইরে থেকে আসছেন, আপনার কাছে বাংলা টাকা নাও থাকতে পারে, ডলার দেন, বুঝছেন? এই হলো অবস্থা। পৃথিবীর কোন এয়ারপোর্টে আপনি এগুলো দেখবেন না। তো যাই হোক, কি আর কইতাম, এক কথার ভিতরে কত কথা চলে আসলো না। জগতে মানে দুনিয়াতে অভিজ্ঞতা তো আর কম হয় নাই, বহুত অভিজ্ঞতা আমার সঞ্চিত আছে, ওইগুলোই মাঝে মাঝে যে ভিডিওতে ছাড়ি। তো যাই হোক, এয়ারপোর্টে যারা কাজ করে নিশ্চয়ই আমার ভিডিও দু একজন শোনে। ভাই আপনারা যা করেন এগুলো এগুলো হলো অসভ্য মানুষজন করে। আপনারা দেশের মানে বাংলাদেশের পাবলিকের সাথে তো করেনই, দেশের বাইরের লোকজনের কাছেও আপনারা করেন। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, পৃথিবীর বেশ কিছু দেশ এই বাংলাদেশে কিন্তু ওই যে ভিসা ফ্রি মানে এয়ারপোর্টে এসে ভিসা নিয়ে ঢুকতে পারে। যখন এয়ারপোর্টে ইমিগ্রেন্টের কাছে ভিসার ইয়ে করে না, তো ভিসা ফি একটা দিতে হয়। হারামজাদারা কি করে জানেন, ভিসা ফি মনে করেন যে $50, সে ওরা ওর ঘরে আরো $50 চায় যে কিছু বকশিস দিয়ে যান। হারামজাদারা ভালো ইংরেজিও বলতে পারে না, মানে আকার ইঙ্গিতে বলে। এগুলো তো লেখাপড়া জানে না, এগুলো তো ইংরেজি টিংরেজি কিছু জানে না, ইংরেজি বলতেও পারে না। কেন বাইরের লোকের সাথে তো ইংরেজিতে কথা বলতে হবে, তো ভালো করে তো বলতে পারে না, বলে আকার ইঙ্গিতে বা বিভিন্ন ভঙ্গিমায় চায়। এই হলো অবস্থা। একটা বাইরের দেশের লোক বাংলাদেশে যখন ঢোকে, এরপরে সে কি ধ্যান ধারণা নিয়ে চলে যায় এই বাংলাদেশ সম্পর্কে, বুঝতে পারছেন? অর্থাৎ একটা চূড়ান্ত রকম অসভ্য দেশ যদি থাকে, তার প্রমাণ পাওয়া যায় এই বাংলাদেশের এই এয়ারপোর্টে। এবং ওই ওই পরিচয়ের কারণেই বাইরের দেশের লোকজন বাংলাদেশকে অসভ্য দেশ মনে করে। এই হলো ঘটনা। ধন্যবাদ।